শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে। গল্প স্বল্প, গল্প স্বল্প। গল্পের সব চরিত্র ও ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবের সঙ্গে কোনো মিল থাকলে তা কাকতালীয়। আমাদের আজকের গল্প মনে করায় স্বাধীনতা সংগ্রামের লড়াকু অধ্যায়কে। দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছেন যারা, তাঁদের প্রতি রইল 107 FM রেইনবোর শ্রদ্ধার্ঘ্য। 107 FM রেইনবোতে গল্প স্বল্পতে আজ শুনবেন দেবাঞ্জন মুখোপাধ্যায়ের লেখা বলাই ঘোষের গাছ। দেবাঞ্জন মুখোপাধ্যায়ের জন্ম 1981-তে। লেখালেখির শখ ছেলেবেলা থেকেই, তাই বিকম স্নাতক হওয়া সত্ত্বেও পেশা হিসেবে বেছে নেন সাংবাদিকতাকে। তাঁর প্রথম ছোট গল্প প্রকাশিত হয় 2013 সালে। প্রথম উপন্যাস অপ্রকাশিত ছবি। তাঁর লেখা কয়েকটি উল্লেখযোগ্য উপন্যাস বনতন্ত্র, স্বর্ণশিখর রহস্য, অধিনায়ক, মায়াবিনীর ম্যানিকুইন, শিলমোহর রহস্য, ইনজুরি টাইম, শেল্টার এবং খয়েরি ফিতের ফাঁস ইত্যাদি। আজ গল্প স্বল্পতে শুনবেন দেবাঞ্জন মুখোপাধ্যায়ের লেখা বলাই ঘোষের গাছ। গল্পের কথক অরিজিৎ। অন্যান্য ভূমিকায় আত্রেয়, বিহু, অর্ণব, অমরজিৎ, সুমক, অর্পণ, উজ্জ্বল, অনির্বাণ, সুদীপ্ত ঘোষ ও গোপা। গল্পের সূত্রধার সৌমি। শুরু হচ্ছে দেবাঞ্জন মুখোপাধ্যায়ের লেখা বলাই ঘোষের গাছ। সাইকেল ভ্যানটা একটা মোড় ঘুরতেই পিচের রাস্তা শেষ হয়ে লালচে কাঁচা মাটির পথ শুরু হলো। রাস্তার ডান দিকে একটা বিরাট পুকুর দেখতে পেল শাগনিক। পুকুরটার চারধার খুব সুন্দর করে বাঁধানো। কয়েকজন মহিলাকে দেখা যাচ্ছে পুকুর পাড়ের সিঁড়িতে বসে বাসন মাজতে। তোর মামাবাড়ি এসে গেছে স্যাম, আর মিনিট খানেক বড় জোর। ঋতু, ঋতু, তোর জন্য ভালো খবর। তখন থেকে একটু ঝাঁকুনি হলেই যেমন আউ আউচ করে উঠছিস। ঋতু অর্থাৎ ঋতুপর্ণা শাগনিকের পাশেই বসেছিল, কিন্তু তার চোখ ছিল মোবাইলে। কথাটা শুনে ঘাড় ঘুরিয়ে বলল, তুই কি করে বলতে পারছিস? এমন ভাব যেন আগে এসেছিস। শ্যাম বসেছিল ভ্যানের সামনের দিকে, চালকের ঠিক পাশেই। বলেছিস ঠিকই, কিন্তু কি করে বললি? ভেরি সিম্পল, তোর মামাবাড়ির কাছেই পুকুর পাড় আছে, সেটা তুই বলেছিস। এতটা রাস্তা চলে এলাম, এঁদো পুকুর অনেকগুলো চোখে পড়লো, কিন্তু এত সুন্দর করে বাঁধানো পুকুর এই একটাই দেখলাম। নেক্সট হলো, ছোটবেলায় মামাবাড়ি এলেই সন্ধেবেলায় গণেশের দোকানের তেলে ভাজা তোর মাস্ট ছিল, এটাও তুই বলেছিস। আমাদের ভ্যানটা একটু আগেই যখন ওই বাইকটাকে সাইড দিতে গিয়ে গাড্ডায় পড়ে যাচ্ছিল, আমি পিছন ফিরে তাকিয়েছিলাম। দোকানে মানধাতার আমলের সাইনবোর্ড থেকে গণেশের গণে অবধি উড়ে গেলেও শটা ঠিকই আছে। প্লাস দোকানের বাইরেই এক মহিলাকে দেখলাম বড় স্টিলের থালায় আলুর চপের পুর চ্যাপটা চ্যাপটা করে পেতে রেখেছে। আর লাস্ট পয়েন্ট, সানায়ের শব্দটা ক্রমশ বাড়ছে। এতটা রাস্তায় বিয়ে বাড়ি আর একটাও চোখে পড়েনি। শাগনিকের অনুমান মিলিয়ে দিয়ে সাইকেল ভ্যান আর সামান্য পথ এগিয়েই একটা ঝোপঝাড়ে ভর্তি জমির ওপরে গিয়ে দাঁড়ালো। জমির প্রান্ত শেষ হয়েছে একটা নোনা ধরা পাঁচিলে, যার ওপারেই বেশ পুরনো একটা দোতলা বাড়ি দেখা যাচ্ছে। বাড়িতে ঢোকার মুখে লাল সাদা কাপড়ের গেট করা হয়েছে, আর গেটের মাথায় দুই ধারে ফিট করা হয়েছে চোঙা। তা থেকে সানাইয়ের সুর বেরিয়ে ছড়িয়ে পড়ছে আকাশে বাতাসে। শ্যামের আসল নাম শ্যামসুন্দর দত্ত, কিন্তু তার কলেজের বন্ধুরা সে নাম থেকে শব্দের বাহুল্য বর্জন করে শ্যাম করে নিয়েছে। সে 3 বন্ধুকে নিয়ে এসেছে তার মামাতো বোনের বিয়েতে। আগামীকাল তার বড় মামার ছোট মেয়ের বিয়ে, এবং ওদের নেমন্তন্ন আজ থেকে একেবারে বৌভাত অব্দি। ঋতুপর্ণা আর শাগনিক ছাড়া এসেছে অজয়, তার আবার ফটোগ্রাফির শখ। বিশেষত পুরনো রীতিরেওয়াজ, পুরনো আর্কিটেকচারের বাড়িঘর, গ্রামগঞ্জের রাস্তাঘাট, এই সবই ওর পছন্দের বিষয়। আর শাগনিকের আগ্রহ ইতিহাসে। শ্যামের মুখে সে শুনেছে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে তার মামাবাড়ির একটা প্রত্যক্ষ যোগাযোগ আছে। এই সব কিছু মিলিয়ে ওদের 3 জনকে বেশ আগ্রহী করে তুলেছিল
নদিয়া জেলার প্রত্যন্ত এক গ্রামে ভগ্নদশা এক বাড়িতে বিয়ের নেমন্তন্ন খেতে আসার জন্য। শ্যামের মামারা তার বন্ধুদের বেশ খাতির যত্ন করলেন। বড় মামা স্বাভাবিকভাবেই ভীষণ ব্যস্ত, তবু তিনি শ্যামকে বলে দিলেন যে বাড়ির দোতলায় দক্ষিণ দিকের একটা ঘরে বন্ধুদের থাকার ব্যবস্থা করতে। দলে একটা মেয়ে আছে দেখে মামারা একটু ইতস্তত করছিলেন বটে, কিন্তু শ্যামের মেজ মামার বড় মেয়ে জিনিয়া ঋতুকে তার ঘরে থাকার জন্য রাজি করিয়ে ফেলেছিল অল্প সময়তেই। নভেম্বরের মাঝামাঝি এখন। কলকাতা শহরে বসে ঠান্ডা টের পাওয়া না গেলেও দুপুর গড়িয়ে বিকেল হতেই শাগনিক একটা শিরশিরানি অনুভব করছিল। মামাদের অত্যাধিক খাতিরের ফলে ওদের তিনজনেরই বড্ড বেশি খাওয়া হয়ে গেছিল। তাই শাগনিকের প্রস্তাবে অজয় একটু হাঁটাহাঁটি করতে বেরিয়ে পড়ল। সিঁড়ি দিয়ে নেমে গেটের দিকে যেতেই জিনিয়ার ঘর। ঋতু তার সঙ্গে গল্পে মজেছিল। ওদের পায়ের শব্দ শুনেই বেরিয়ে এলো ঘর থেকে। আগামীকাল বাড়িতে বিয়ে, তাই অন্যান্য সদস্যদের মতো শ্যামও কাজে আটকে পড়ায় ওদের সঙ্গ দিতে পারল না। গ্রাম হলেও জায়গাটা বেশ সুন্দর। বাড়িটাকে পেছনে ফেলে কিছুটা পথ সোজা হাঁটার পরেই ওরা একটা বড় খোলা জায়গা দেখতে পেল। একটা মাঠ, কিন্তু বিরাট উঁচু উঁচু ঘাস সে মাঠের জমিটাকে আড়াল করেছে। ঋতু হঠাৎ ওয়াও বলে সামনে দৌড়ে গেল। অজয়ের চোখ ছিল তার ডিএসএলআর এর ভিউ ফাইন্ডারে। ক্যামেরার টেলিফটো লেন্সে জুম করতেই সে ধরতে পারল ঋতুর আনন্দের কারণটা। উঁচু উঁচু ঘাসের দেওয়ালের ওপাশে মাথা দোলাচ্ছে অনেক কাশফুল। যদিও নভেম্বর মাস চলছে, তবু কাশগুলো একেবারে শুকিয়ে যায়নি। বাদামি রং ধরেনি সবকটা ফুলে, কয়েকটা এখনো সাদাই আছে। ক্যামেরাটা অজয়ের গলায় ঝুলছিল। সে সবে সেটা হাতে নিয়েছে লেন্স পাল্টাবে বলে। এমন সময় তার মোবাইল বেজে উঠল। এই একটু ধর তো। ফটোগ্রাফির জ্ঞান শাগনিকেরও বেশ ভালোই আছে। অনেক জায়গায় অজয়ের সঙ্গে সে চলে যায় ছবি তুলতে। ক্যামেরাটা হাতে পেতেই সেটাকে ঋতুর দিকে তাক করল শাগনিক। বেলা পড়ে এসেছে। পশ্চিমের আকাশে একটা তামাটে রং ধরেছে। সূর্যটাকে একটা কমলা আলোর বলের মতো দেখাচ্ছে। আর ভিউ ফাইন্ডারের ফ্রেমে সেই সূর্যের ঠিক পাশেই দেখা যাচ্ছে ঋতুকে। একটা কাশফুল গালে বোলাচ্ছে সে। লেন্সটা আরো জুম করল শাগনিক। ঋতু অনেকটা কাছে এসে গেছে। তার মুখের ডান দিকটায় এসে পড়ছে পড়ন্ত সূর্যের আলো। ফ্রেমের একেবারে ডান দিকে সূর্যের অর্ধেকটা আসছে। শাটার টিপে দিল শাগনিক। কয়েক মুহূর্তের জন্য ঋতুর সৌন্দর্য তাকে যেন একটা ঘোরের মধ্যে নিয়ে গেল। অজয় ফিরে এসে ডিসপ্লেতে ছবিখানা দেখে শাগনিকের দিকে শুধু চোখ মারল। ঋতু আর শাগনিকের ব্যাপারটা সে জানে। আকাশ যখন লাল হয়ে উঠেছে, শাগনিক টের পেল কেউ ওর নাম ধরে ডাকছে। গলাটা শ্যামের। ওরা খোলা জমি ধরে এগোতে এগোতে একটা খালের কাছে চলে গিয়েছিল। এবার ফেরার পথ ধরল। আরে ऐसे कैसे चलेगा শ্যামজি? তোর মামা বাড়ির স্বাধীনতা সংগ্রামের সঙ্গে কি কানেকশন, সেই গল্পটা শুনতেই তো এলাম। আর এখানে দেখছি সবাই কাজে ব্যস্ত। তা গল্প বলবে কে? বিয়ে বাড়িতে ব্যস্ততা তো থাকবেই, তবে গল্প কিন্তু মিস করা যাবে না। আসল লোক রাত্রেবেলায় এসে পড়ছে। আসল লোক? আসল লোক মানে? আরে দেবল দা, আমার দাদুর সেজো ভাই। সব গল্প তো তার কাছে। আসছে আসছে বাবা, রাত্রি ভিড়িয়ে দেবো তোদের ঘরে। হোয়াট? দেবল দা? তোর দাদুর ভাই বললি না? তাকে তুই দাদা ডাকিস? ওফ, এসব তোরা বুঝবি না। আমাদের মামা বাড়ির এটাই স্টাইল। দাদুকে আমরা দাদা বলি, তাই থেকেই শর্ট হয়ে সব দাদারা দা হয়ে গেছে। নে চল চল, ঘরে গিয়ে মোটা জামা পরে নে সবাই। দুম করে কখন ঠান্ডা লেগে যাবে টেরই পাবি না। টের অবশ্য ওরা পাচ্ছিল। এখনো আকাশে সামান্য দিনের আলো রয়েছে, কিন্তু তাতেই মাটি থেকে ঠান্ডা উঠছে রীতিমতো। শ্যামের মামাবাড়ির সব সদস্যরাই হাফ সোয়েটার নয়তো শাল জড়িয়ে নিয়েছেন গায়ে। ওদের ঢুকতে দেখে শ্যামের ছোট মামা এগিয়ে এলেন। কি রে, বন্ধুদের বিয়ে বাড়ি দেখাতে এসে বাইরে বাইরে ঘোরাচ্ছিস কেন? এই যে সেদিন বললি বন্ধু দারুণ ছবি তুলবে,
রুম্পার বিয়ের সব ক্লাস ছবি উঠবে। হ্যাঁ, আরে দূর, ওরা কি বিয়ে বাড়িতে বসে থাকার জিনিস নাকি গো ছোট মামা? ওরা গল্প শুনতে এসেছে। গল্প? তা কিসের গল্প? ওই স্বাধীনতা সংগ্রামের গল্প। আমি আসলে সুবলদার কেসটা ওদের হালকা হালকা বলেছি, তো ওটাই ওদের মেন ইন্টারেস্ট। ও আচ্ছা, এই ব্যাপার। তা গল্প তো বলাই যাবে। তোমরা আর কয়েকটা ঘন্টা অপেক্ষা করো। এখন আসলে ওই ছেলের বাড়ি অধিবাস যাচ্ছে, তো তাই একটু হুড়োহুড়ি চলছে। অধিবাস নিয়ে বেরিয়ে গেলেই এখনকার মতো ছুটি। তারপর তোমাদের সব ঘুরিয়ে দেখাবো খন। কেমন? যেমন কথা তেমনই কাজ। রাত 8টা তখন। দোতলার ঘরে বসে অজয় তার ক্যামেরার ছবি দেখছে, আর ঘরের পিছন দিকে টানা বারান্দায় দাঁড়িয়ে ঋতু আর শাগনিকের মধ্যে একটা মিষ্টি ঝগড়া চলছে। এমন সময় ওদের দরজায় টোকা পড়ল। অজয় দরজা খুলে দেখল হাতে একটা পেল্লায় স্টিলের টর্চ নিয়ে শ্যামের ছোট মামা দাঁড়িয়ে। এখন আর তার পরনে ঘণ্টা দুয়েক আগের ধুতি পাঞ্জাবি নেই, আছে প্যান্ট শার্ট। অজয় ঋতু আর শাগনিককে ডেকে নিয়ে ঘর থেকে বেরোলো। টর্চ কেন? এখানে ইলেকট্রিসিটি নেই। আছে, কিন্তু ওই আলো লাগানো হয় না। লাগালেই চুরি হয়ে যায়। ম্যাক্সিমাম 3 দিন। আর ওই জঙ্গলের মধ্যে আমাদের তো সেরকম যাওয়া পড়ে না, তাই আর আলো লাগাই না আর কি। ছোট মামা ওদের বাড়ির পেছন দিকে নিয়ে গেলেন। টর্চের আলো ফেলতেই ওরা সামনে দেখতে পেল গাছপালায় ভর্তি একটা জায়গা। প্রচন্ড মশা কিন্তু এখানে। একটু হাত পা নাড়তে থেকো, কেমন? ছোট মামা নির্দেশ দিলেন। ওর পিছন পিছন ওরা গাছপালা মারিয়ে কয়েক পা এগোতেই টর্চের আলোয় একটা ছোট্ট মন্দিরের মতো জিনিস দেখতে পেল। ছোট মামা আলোটা ফেললেন মন্দিরের মতো আকৃতির জিনিসটার চূড়োয়। লালচে রঙে তার গায়ে কিছু লেখা আছে। শাগনিক লেখাটা পড়ার জন্য এগোতে যাচ্ছিল, কিন্তু ঋতু তার হাতটা টেনে ধরে ফিসফিস করে বলল, কি করছিস কি? একদম এগোবি না, সাপ টাপ থাকতে পারে। এটা কিসের মন্দির? আর ওর গায়ে কি লেখা? ঠিক পড়তে পারলাম না। আমাদের মেজ কাকাকে এখানে গুলি করে মেরেছিল ব্রিটিশদের সিপাহীরা। এটা ছিল তুলসী মঞ্চ। মেজ কাকা গুলি খেয়ে ওই মঞ্চের গায়ে ঢলে পড়েছিল। তখন ওর বয়স মাত্র 16 বছর। শাগনিক শরীরের মধ্যে একটা শিরশিরানি অনুভব করল, যেন সে স্পষ্ট শুনতে পেল গাদা বন্দুকের কুড়ুম শব্দটা। কেন? উনি কি করেছিলেন? সিপাহীরা আরেকজনকে তাড়া করে এসেছিল। আমাদের কাকা তাকে লুকিয়ে পড়তে সাহায্য করছিল, তাই দুজনকেই গুলি করে মারে কুকুরগুলো। আর ওই লেখাটা, ওইটা কি ব্যাপার? ছোট মামা টর্চটা ঘুরিয়ে বাড়ির দেওয়ালে ফেলেছিলেন, আর সেই আলো ধাক্কা খেয়ে এসে পড়ছিল ওর মুখে। তিনি বললেন, ওটা একটা রহস্য, যা রহস্যই থেকে গেছে। রহস্য? কিরকম রহস্য? ওখানে 2টো লাইন লেখা আছে, জানো তো? বলাই ঘোষের গাছে সে গা ঢাকা দিয়ে আছে। ব্রিটিশদের সিপাহীরা যখন ওদের দিকে বন্দুক তাক করেছিল, ওরা কিন্তু ভয় পায়নি। চিৎকার করে বলেছিল, বলাই ঘোষের গাছে সে গা ঢাকা দিয়ে আছে। আমাদের সেজ কাকা বাড়ির দোতলা থেকে সব দেখেছিল। পরে নিজের হাত কেটে রক্ত দিয়ে ও তুলসী মঞ্চে লিখেছিল লাইন। এখন যে লেখাটা আছে সেটা রক্ত দিয়ে লেখা না, আলতা দিয়ে লেখা। সেও ওই মেজ কাকারই কাণ্ড। দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসা আলোয় ভারী রহস্যজনক দেখাচ্ছিল ছোট মামার মুখটা। এখানে আর কিছুই দেখার নেই, তাই ছোট মামা ফেরার পথ ধরতেই ওরা বুঝেছিল। কিন্তু উনি যা বললেন, এই আজব ছড়ার মানেটা কি? কে গা ঢাকা দিয়ে আছে? কার কথা বলেছিল এই দুজন মানুষ? প্রশ্নগুলো শাগনিকের মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। বলাই ঘোষ, যে শ্যামের মামাদের ঠাকুরদা,
সেটা শাগনিক জানে। আজ ভ্যান থেকে নেমে এ বাড়িতে ঢোকার সময় কাপড়ের গেটে প্রায় আড়াল হয়ে যাওয়া বাড়ির দেওয়ালে গাঁথা মার্বেলের ফলকটা তার চোখ এড়ায়নি। তাতে লেখা ছিল অমৃতধাম, আর তার নিচে ছিল দুটো নাম, বলাইচন্দ্র ঘোষ এবং নমিতা ঘোষ। শ্যাম বেরিয়েছিল আগামীকাল সকাল থেকে, যাতে ডেকোরেটররা এসে আলো লাগানোর কাজটায় লেগে পড়ে, তার জন্য তাগাতা দিতে। সে ফিরে এসে ওদের মুখে সব শুনে বলল, আরে ও তো সির্ফ ট্রেলার হ্যাঁ। দেবলদা ট্রেন পাঁশকুড়া ঢুকে গেছে এতক্ষণে, বড় জোর আর 8 ঘন্টা, তারপর কমপ্লিট ফিল্ম দেখে নিস। দেখে যা মনে হচ্ছে তোদের মামারা কিন্তু এই এলাকায় বেশ নাম করা মানুষ, কি বলিস? মানে যাকে বলে বনেদি ফ্যামিলি। এখন অবশ্য বাড়ির অবস্থা দেখে সেসব বোঝার কোনো উপায় নেই। বনেদি মানে? আরে এ তল্লাটে সবচেয়ে বড় দুর্গাপুজো এই বাড়িতে হয়। আমার দাদু সেই আমলে ইংল্যান্ড গিয়ে সব সাহেবী আদব কায়দা শিখে এসেছিলেন। ঘরে গ্রামাফোন ছিল, তাতে খালি বিদেশি ইনস্ট্রুমেন্টাল বাজতো। এই বাড়ির আজকের হাল দেখে ভুলিস না, আমার 4 মামার প্রত্যেকের আলাদা বাড়ি আছে, সেখানেও তারা মাঝে মাঝে গিয়ে থাকে। 2 মাসির একজন থাকে লন্ডনে, কাল এসে পৌঁছবে। কিন্তু এই বাড়িটার একটা আলাদা ব্যাপার আছে, যাকে বলে হেরিটেজ ভ্যালু, তাই কেউ ছেড়ে যায়নি। শ্যাম ওদের ঘরের খাটে বসে পা দোলাতে দোলাতে বলল। সে হেরিটেজের কথা বলতেই ঋতুর গা গুলিয়ে উঠেছিল। আসলে তার মনে পড়ে যাচ্ছে জিনিয়ার ঘরের ওই অ্যাটাচড বাথরুমের ক্র্যাক ধরা প্যান্টার কথা। আঁতকে উঠেছিল সে। ব্যাপারটা বুঝতে পেরে জিনিয়া তাকে বাড়ির কোণার আধুনিক বাথরুমটা ব্যবহার করতে বলেছে। জিনিয়ার জামাইবাবু একেবারে শহুরে মানুষ। তার অসুবিধের কথা চিন্তা করেই ওই বাথরুমটা শ্যামের মেজমামা তৈরি করান বছর 2 আগে। শাগনিকের মাথায় সমানে ঘুরপাক খাচ্ছিল সেই দুটো লাইন, বলাই ঘোষের গাছে। হঠাৎ সে বলে উঠল, বাড়ির পিছনের ওই জঙ্গলটাই কি একসময় বাগান ছিল? বাগানই তো। আরে সবে বর্ষা গেছে, তাই হয়তো অত গাছপালা দেখছিস। কাল সকালেই সব কেটে কুটে সাফ করে দেওয়া হবে। ওই বাগানে 4টে দেবদারু গাছ আছে, একটা কাঁঠাল গাছ আছে, 2টো মেহগিনি গাছ আছে। জাম গাছটা 2 বছর আগে কালবৈশাখীর সময় পড়ে যায়। কত জাম খেয়েছি ছোটবেলায় গরমকালে এসে। এছাড়া মানে? না মানে ভাবছি, ধর যদি কাউকে গা ঢাকা দিতে হয় তাহলে তো ঘন জঙ্গল হওয়া যায়। এই যে সুবলদার ঘটনাটা, এটা নিশ্চয়ই ইন্ডিপেন্ডেন্সের আগের, তার মানে 70 বছরেরও আগের ঘটনা। তখন সেই বাগানের কেমন চেহারা ছিল যদি জানা যেত। তুই কি ভাবছিস বলতো? 70 বছর আগে কি হয়েছিল আমরা কি এখন সেই হিস্ট্রি খুঁজতে বসবো? শাগনিক যেন কথাটা শুনেও শুনল না। সে শ্যামকে প্রশ্ন করল, গাছে গা ঢাকা দিয়ে আছে, এটার মানে কি হতে পারে বলতো? কেউ কি গাছে লুকিয়েছিল? দেবলদা মানে যার কথা বলছিলি, এই কখন আসবে রে? একটু কথা বলিয়ে দিবি? জাস্ট একটু শুনবো বস। বিশ্বাস কর ভাই, আমার না এগুলো ব্যাপক লাগে। হয়ে যাবে বস, চাপ নিও না। দেবলদা বিন্দাস লোক, দুপুরে ঘুমোয় আর রাত জেগে গান শোনে। এসে পড়বে। দেবলদা আর আমার বাবা মা একসঙ্গে আসছে। এবেলা রান্নার ব্যবস্থা বেশ এলাহি ছিল, কিন্তু খাদ্যরসিক হওয়া সত্ত্বেও শাগনিকের মন বসছিল না খাওয়ায়। গরম গরম ফুলকো লুচি সকলের পাতে পড়ছিল আর উধাও হয়ে যাচ্ছিল, কিন্তু শাগনিক 4টের পর আর লুচি নেয়নি। লুচি, কিমা দিয়ে ঘুগনি আর লম্বা লম্বা বেগুন ভাজা, সবজি দিয়ে মুগ ডাল, ধোকার ডালনা, কাতলার পেটি, সব মিলিয়ে একেবারে এলাহি কারবার। খাওয়ার সময় শ্যাম ওদের দেবলদাকে চিনিয়ে দিয়েছিল। ভদ্রলোকের 84 বছর বয়স, কিন্তু সেই হিসাবে শরীর স্বাস্থ্য বেশ ভালো আছে। লম্বা ছিপছিপে চেহারা, আর মাথার পেছনের দিকের অংশে যে কগাছা চুল বেঁচে আছে সেটা আবার প্যাক ব্রাশ করা। বয়স অনুপাতে খেতেও পারেন বেশ। খুব বেশি কথা বলেন না, তবে মাঝে মাঝে বুঝিয়ে দেন যে সিনিয়রিটির দিক থেকে তিনি বাড়ির মাথা। শ্যামের দাদু মারা গেছেন বছর 10 আগে। তার মেজ ভাই গুলিতে নিহত হন সেই স্বাধীনতারও আগে। আর ওদের যিনি ছোট ভাই, তিনি থাকেন বিদেশে। দীর্ঘদিন ধরে পক্ষাঘাতে আক্রান্ত হয়ে শয্যাশায়ী। তাই দেবলদা এ বাড়িতে নিয়মিত না থাকলেও সকলেই তাকে অভিভাবক হিসাবেই মানে। খাওয়ার পর অজয় আর শাগনিকদের সঙ্গ দিতে রাজি হল না। তার বেজায় ঘুম পাচ্ছে। ঋতু আর শাগনিককে নিয়ে শ্যাম গিয়ে দোতলার উত্তর প্রান্তের একেবারে কোণের ঘরের দরজায় গিয়ে দাঁড়ালো।
দেবলদা তখন ধুতি ছেড়ে লুঙ্গি পরছেন। তিনি দরজার দিকে পিছন ফিরেছিলেন, কিন্তু লুঙ্গিতে একটা জবরদস্ত প্যাচ কষতে কষতে এদিকে ঘুরতেই 3টে মুন্ডু দেখে থমকে দাঁড়ালেন। কি ব্যাপার, এত রাতে বন্ধুদের নিয়ে শিকারে বেরোচ্ছ নাকি? এখানে কি চাই? কথাটা বলার কায়দায় একটা ধমকের সুর থাকলেও দেবলদার মুখের হাসিটা ওদের চোখ এড়ালো না। মানে দেবলদা, ওরা তোমার সাথেই দেখা করতে এসেছে। আমার সাথে? আমি তো হল অফ ফেমার, আমার সাথে দেখা করে কি হবে? না মানে তোমার কাছে গল্প শুনতে চায়, সেই স্বদেশী আন্দোলন, সুবলদার মৃত্যু, ওর সেই শেষ বলে যাওয়া কথা, ওই সব। দেবলদা কিছুক্ষণ ওদের বেশ ভালো করে জরিপ করে নিয়ে শ্যামের দিকে চেয়ে বললেন, মাথাটা ভালো করেই খেয়ে এনেছো দেখছি। কেন, ওসব ছাড়া এই বাড়ির অন্য গল্প বলতে পারোনি বন্ধুদের? হ্যাঁ, আমার ইতিহাসের গল্প শুনতে খুব ভালো লাগে দাদু। ওকে আমি জোর করেছিলাম আপনাদের কাছে নিয়ে আসার জন্য, ওর দোষ নেই। ইতিহাসের গল্প? তা বেশ, বলবো তোমাদের। আমি আর কদিন, আমি গেলেই তো ওই অধ্যায়ের চিহ্ন মুছে যাবে, তার চেয়ে দিয়েই যাই। এসো ভেতরে এসো। হ্যাঁ, ওদিকে ওই সোফায় বসো বা খাটে বসো, তারপর বলছি আমি। ওরা 3জন ঘরের একধারে রাখা কাঠের সোফায় বসল, আর দেবলদা একটা বিড়ি ধরিয়ে টাইম মেশিনের পাইলট হয়ে বসলেন। সেটা 1946 সালের কথা। এই নদিয়া জেলা যে কজন স্বাধীনতা সংগ্রামী ব্রিটিশদের হয়রান করে তুলেছিল, তাদের মধ্যে অন্যতম ছিলেন পরেশ সেন। তিনি ছিলেন তাহিরপুরের বড় ঘরের ছেলে, কিন্তু একেবারে ছেলেবেলা থেকেই স্বদেশী আন্দোলন তার মনে এক গভীর প্রভাব সৃষ্টি করেছিল। একবার বাঁকুড়ায় নেতাজি সুভাষচন্দ্র বোসের সঙ্গে দেখা করতে চলে গিয়েছিলেন। যাই হোক, তো পরেশ সেন সেই সময় সাহেবদের অতিষ্ঠ করে তুলেছিলেন, আর রাগে তাদের রাঙা মুখ আরো রাঙা হয়ে উঠছিল। পুলিশকে তারা নির্দেশ দিয়েছিল যে সেনকে বাগে পেলে গুলি করে মেরে ফেলতে। বুঝলে না, তখন ব্রিটিশদের রাশ ক্রমশ আলগা হচ্ছে, তাই তারা আর জেলে স্বদেশীদের ভরতে চাইছিল না। তো এই পরেশ সেন সেই সময় একদিন প্রায় পুলিশের হাতে ধরা পড়েই যাচ্ছিলেন। পুজোর সময় তখন পরেশ সেন গা ঢাকা দিয়ে রয়েছেন, কিন্তু পুজোর টান তো। এসেছিলেন গ্রামে, সাহেবদের কুকুরগুলো তককে তককেই ছিল, করলো ধাওয়া। ওদের তাড়া খেয়ে পালাতে পালাতে তিনি এই জেলারই তাহেরপুর নামে একটা জায়গায় আশ্রয় নিয়েছিলেন। আমার বর্দা মানে সুবল ছিল তার ভক্ত সমর্থক। সেদিন ছিল বিজয়া দশমী। বাড়ির ঠাকুর দালানে তখন প্রতিমা বরণ চলছে। সন্ধ্যের অন্ধকারে হঠাৎ একটা লোক ঢুকে এলো বাড়ির সদর দরজা খুলে, আর তার পিছন পিছন এলো উর্দিধারী 4 সেপাহী, তাদের হাতে বন্দুক। তাদের দেখেই সুবলও ছুটে যায়। লোকটা প্রাণ বাঁচাতে বাগানে গিয়ে লুকিয়েছিল। সুবল ওকে রক্ষা করতে গিয়েছিল, কিন্তু সেপাইদের হাত থেকে বাঁচতে পারেনি নিজে। গুলি করে খুন করলো ওদের। আমি তখন দোতলায় গিয়েছিলাম ঠাকুরের পায়ে আমার বই খাতা ছোঁয়ানোর জন্য নিয়ে যাব বলে। বাগানের দিক থেকে হঠাৎ চিৎকার শুনে ছুটে বারান্দার ধারে গিয়ে দেখি ওদের দুজনকে বন্দুকের বাট দিয়ে মারছে আর বলছে, বল কোথায় রেখেছিস, কোথায় রেখেছিস, বল বল বল। যে লোকটা বাইরে থেকে এসেছিল সে তখন কাহিল, রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েছে, কিন্তু সুবল হঠাৎ চেঁচিয়ে বলে উঠল, বলাই ঘোষের গাছে এসে গা ঢাকা দিয়ে আছে। তারপরেই হাত আকাশের দিকে মুঠো করে যেই না বন্দে মাতরম ধ্বনি দিয়েছে, অমনি ধুম ধুম করে গুলি করে দিল ওরা ওকে। ঘরে কিছুক্ষণের জন্য নিস্তব্ধতা নেমে এলো। এতটাই গভীর সে নিস্তব্ধতা যে ঋতুর মনে হচ্ছিল একদল ঝিঁঝি বাইরের বাগানে নয়, এই ঘরের মধ্যেই ডাকছে। উত্তেজনায়
শাগনিকের চোখের পলক পড়ছিল না। কিন্তু এই কথাটার মানে কি? সেটা কে? পরেশ সেন? তিনিও কি এই বাগানের কোনো গাছে গা ঢাকা দিয়েছিলেন? এই কথার তো মানে তাই দাঁড়ায়। না, আমার দুই বোন ঝুম্পা আর মিতালি স্পষ্ট দেখেছিল একজনকে ঢুকতে। তাকেও সেপাইরা সুবলের মতো গুলি করে মারে। অবশ্য পরেশ সেনও বাঁচেননি। সেই রাতেই রেল লাইনের উপরে এক সঙ্গীকে নিয়ে পালানোর সময় পুলিশের গুলিতে দুজনেই মারা যান। তার মানে পরেশ সেন এখানে আসেননি। তাহলে কার গা ঢাকা দিয়ে থাকার কথা বলেছিলেন সুবল দাদু? সেটাই তো রহস্য থেকে গেছে ভাইটি। আমরা বাগানে বহুবার তল্লাশি করেছি, কিন্তু কিচ্ছু পাইনি। তল্লাশি কেন? ওই বাগানে কি কিছু লুকিয়ে রাখার সম্ভাবনা ছিল কারোর? শাগনিকের প্রশ্নে ঋতুর মাথায় এক নতুন সম্ভাবনার কথা মাথাচাড়া দিয়ে উঠল। হিডেন ট্রেজার? ইউ মিন গুপ্তধন? না, গুপ্তধন ঠিক বলা যায় না, তবে ধন তো বটেই। এটা বলা হয় যে পরেশ সেনের ঝোলায় কিছু সোনাদানা থাকতো। তিনি যখন স্বদেশী আন্দোলন করছেন তখন অনেক বড় ঘরের মেয়ে বউ তার দলকে সাহায্য করার জন্য সেসব দিয়েছিলেন। কিন্তু পরেশ সেনের মৃতদেহের পাশে যে ঝোলা পাওয়া গিয়েছিল তাতে সোনাদানা তো দূরের কথা, একটা কানাকড়িও পাওয়া যায়নি। তাই এরকম একটা ধারণা তৈরি হয় যে আমাদের বাড়ির বাগানে কিছু লোকানো আছে, এবং সেই সন্ধ্যায় পরেশ সেনের নির্দেশে তার এক সঙ্গী এখানে সেটা উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য এসেছিল। কিন্তু সাহেবদের সিপাহীরাও তল্লাশি করেছে, বার কয় পায়নি কিছু। পরেশ সেন? এই ফ্রিডম ফাইটারের নাম তো শুনিনি। কজনের নাম শুনেছি আমরা বলতো? হাতে গোনা কিছু মানুষ যাদের নাম ছড়িয়ে পড়েছিল চারদিকে। কিন্তু শুধু কি তাদের লড়াইয়ের জোরেই স্বাধীনতা পেয়েছে এই দেশ? তা নয়, বহু মানুষ শহীদের মৃত্যু বরণ করেছে নিঃশব্দে, রাস্তায়, গলিতে, পুকুরের ধারে, গাছের গোড়ায়। তাদেরকে স্রেফ গুলি করে মেরে দেওয়া হয়েছে। কজনের নাম আমরা জানি, তা বলে কি তাদের অবদানটা অবদান নয়? পরেশ সেন আর তার দলও সেরকম। আমরা এখানকার মানুষ তাই তার নাম জানি, বাইরের মানুষ জানে না। চলো, তোমাদের সুবলের ঘর ঘুরিয়ে দেখাচ্ছি। দেবলদা দুটো ঘর পেরিয়ে একটা বন্ধ দরজার সামনে গিয়ে দাঁড়ালেন। দরজায় তালা দেওয়া নেই, কিন্তু মূর্ছে পড়া লোহার হুড়কোটায় হাত দিতেই সে একটা বিশ্রী ক্যাচ ক্যাচ শব্দ করে বুঝিয়ে দিল যে বহুকাল এই দরজা খোলা হয়নি। দেবলদা দরজা খুলে দেওয়ালে হাত রেখে সুইচ জ্বালতেই পুরনো দিনের বাল্ব জ্বলে উঠল। হুলদেটে আলোয় ঘরের মধ্যে ভূতের মতো দাঁড়িয়ে থাকা একটা কাঠের আলমারি দেখা যাচ্ছে। ঘরের একদিকে দেওয়ালে জানলা ঘেঁষে পাতা আছে একটা চৌকি। এছাড়া ঘরে আছে একটা আলনা আর একটা কাঠের চেয়ার টেবিল। আলমারির ঠিক ওপরেই দেওয়ালে টাঙানো আছে একটা ফটো ফ্রেম। ফ্রেমে বাঁধানো আছে দুটো ছবি। বহুকালের পুরনো সে ছবির ওপরে সাদা সাদা ছোপ পড়ে গেছে। দুটো ছবির একটাতে চোখে চশমা পরা, চুল ব্যাকব্রাশ করা এক তরুণকে দেখা যাচ্ছে। আর একটা ছবিতে দেখা যাচ্ছে একটা মুখের ক্লোজ আপ। মুখটা বিকৃত হয়ে আছে, চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে এসেছে। চশমা পরা ভদ্রলোক সুবল দাদু, সেটা তো বুঝতেই পারছি, কিন্তু আরেকটা ছবি কার? দেবলদা চেয়েছিলেন ছবি দুটোর দিকে, যেন অনেক কিছু মনে করার চেষ্টা করছেন। শাগনিকের কথাটা প্রথমবার তিনি শুনতেই পেলেন না, দ্বিতীয়বার বলায় যেন তার ঘোর কাটল। আলনা থেকে একটা কাপড় এনে একটা লাঠির ডগায় সেটা লাগিয়ে ফটো ফ্রেমের ওপরে জমে থাকা ধুলো মুছতে মুছতে বললেন, এই হলো সেই লোক যে সেই সন্ধ্যায় বাগানে এসেছিল। ছবিটা ওর মৃতদেহর। পুলিশের লোক ছবি তুলেছিল, তো এর পরিচয় জানার জন্য দেওয়ালে দেওয়ালে সেঁটে দিয়েছিল ছবি। আমি একখানা ছবি তুলে এনে আমার মাকে বলেছিলাম
যে এই লোকটার ছবিও টাঙানো থাক ঘরে। পরে দুটো ছবি এক ফ্রেমেই বাঁধানো হয়। এই লোকটা কে ছিল? পরেশ সেনের দলেরই কেউ নিশ্চয়ই। সেটা তো আর জানা যায়নি ভাই। পরেশ সেনও সেই রাতেই শহীদ হন। তারপর থেকে তার দলের কারোর আর কোনো হদিশ পাওয়া যায়নি। মানে এই মানুষটি কি এখানকারও নয়? ঘরে ওদের দেখার কিছু ছিল না, তাই ঘরে ফিরছিল ওরা। ঠিক সিঁড়ির মুখে পৌঁছে শাগনিক আক্ষেপের সুরে বলল, ইস, কি যে হয়েছিল সেই সময়! এই পরেশ সেন, তার দলবল, আন্দোলন, এদিকে গাছে গা ঢাকা দিয়ে থাকা। এই সময়টা নিয়ে যদি কোথাও কোনো লেখা টেখা থাকতো। ঠিক একই সময়ে সিঁড়ি দিয়ে দেবলদার বয়সী এক বৃদ্ধ উঠছিলেন। তিনি বলে উঠলেন, পরেশ সেনের ইতিহাস নিয়ে কি আলোচনা হচ্ছে? দেবলদা হেসে বললেন, আরে বাবা, তুই এলি তাহলে? আমি তো ভাবলাম কাল সকালের আগে মুখ দেখাবি না। এই যে এরা আমার নাতির বন্ধু বান্ধব, কলকাতা থেকে এসেছে। সেই সুবলে সেই যে ঘটনাটা, ওটার গল্প বলছিলাম আর কি ওদের। আয় আয়। সে তো ভালো কথা। আজকাল আর সত্যিকারের স্বদেশী আন্দোলনের ইতিহাস কে জানতে চায়? তা তোমরা লেখা খুঁজছো পরেশ সেন সম্বন্ধে? হ্যাঁ, পাওয়া যাবে কিছু? আসলে খুব ইন্টারেস্টিং লাগছে। বৃদ্ধ খানিক ভেবে নিয়ে বললেন, যাবে, তবে একটু খাটতে হবে। পরেশ সেনের এক সহযোগী অমলেশ চক্রবর্তী একটা বই লিখেছিলেন, বুঝলে? তাতে আন্দোলনের স্মৃতিচারণা আছে। সে বই আছে আমার কাছে। তাই আছে? গ্রেট। আছে তো, কিন্তু আমি তো ভাই এখন 4 দিনের জন্যে বাড়ি তালা দিয়ে এসেছি। সে বই পেতে গেলে তোমাদের আমার বাড়ি যেতে হবে। ইনি হলেন আমার বাল্যবন্ধু হরি চ্যাটার্জি। ওই মাইল 10 দূরেই ওর বাড়ি। তোমরা যেতে চাও? সিদ্ধান্ত হয়ে গেল যে আগামীকাল সকালে জলখাবার খেয়েই ওরা রওনা হয়ে যাবে হরি চ্যাটার্জির বাড়ির জন্য। বৃদ্ধ একাই থাকেন, তবে ওদেরকে ঘরের চাবি দিতে আপত্তি করেননি। মাঝরাত্রে মশার কামড়ে অজয়ের ঘুম ভেঙে গেল। যদিও বাড়ির লোকেরা বারবার ওদের মশারি টাঙিয়ে নিতে বলেছিল, ওরা দুজন রাজি হয়নি। ঘরে একটা লাল নাইট ল্যাম্প চলছে। সেই আলোতে অজয় দেখল পাশের খাটে পায়ের উপর পা তুলে নাচাচ্ছে শাগনিক। অজয় বলল, কি রে ভাই, জেগে জেগে কার কথা ভাবছিস? তোর কি ঘুম আসে না নাকি? অজয়ের কথায় শাগনিকের পা নাচানো থামল। তার নজর ছিল ঘরের দেওয়ালে গাঁথা হুকে ঝোলানো অজয়ের ক্যাপটাতে। আচ্ছা অজয়, একটা কথা বলতো ভাই। এত রাতে আবার বাজে বকবি এখন? অজয় যেন আকুতি জানাতে চাইল, কিন্তু শাগনিক কথাটা শুনেও শুনল না। লাল আলোয় ঘরের মধ্যে যেন রহস্যময় একটা জগতের চেহারা নিয়েছে। শাগনিকের পরের কথায় সেই রহস্য যেন আরো ঘনীভূত হয়ে উঠল। আচ্ছা এটা বল যে গা ঢাকা দিয়ে থাকা বলতে তুই কি বুঝিস? গা ঢাকা মানে কি আবার? ওই ধর লুকিয়ে থাকা, আড়ালে আবডালে চলে যাওয়া, মানে যাকে বলে আন্ডারগ্রাউন্ড হয়ে যাওয়া। কিন্তু কেন বলতো? তুই কি ভাবছিস? ভাবছি শুধু কি আড়ালে চলে যাওয়াই গা ঢাকা দেওয়া? কোনো কিছুর সঙ্গে মিশে থাকাটাও কি গা ঢাকা দেওয়া নয়? ভাই যা বলার সরাসরি বলতো, ফালতু মাথা খাস না মাঝরাতে। ইয়া গপ্প টপ্প শুনে এলি, ব্যাস ফিউজ হয়ে বসে আছিস। উফ। অজয়, দেওয়ালে টাঙানো তোর টুপিটা দেখছিস? ভালো করে দেখ। টুপির মাথার অংশটা নীল, কিন্তু এই লাল আলোতে ওটাকে কালো মনে হচ্ছে। কিন্তু ওর শেডের অংশটা দেখ, কেমন একটা ফ্যাকাশে দেখাচ্ছে, যেন একটা ধোঁয়াটে ব্যাপার। কেন বলতো? অজয় শাগনিকের কথা মতো তার টুপির দিকে চাইল। কথাটা যে ভুল নয়
সে এবার সেটা বুঝল। এর কারণ হচ্ছে টুপিটার শেডটাও লাল, আর ওর লাল রং এই ঘরের লাল আলোর সঙ্গে মিশে যাচ্ছে। তাই আমরা এখানে বসে বুঝতে পারছি না ওর আসল রংটা। এটাই ভাবছি। খাটে শাগনিকের পাশেই শুয়েছিল শ্যাম। সে এতক্ষণ সব শুনছিল। এবার ঘুম জড়ানো গলায় বলল, তোকে বাস এই গল্প শুনিয়েই ভুল করেছি। এখন ঘুমিয়ে পড় ভাই, আমার কাল ভোর 4টে থেকে উঠে লেবার দিতে হবে। অজয় আর শাগনিক এতক্ষণে জেনে গেছে শ্যামকে তার মামা বাড়িতে গুবলু বলে ডাকা হয়। তার ওই ফোলা ফোলা গাল দুটো টিপি দিয়ে শাগনিক বলল, তুমি ঘুমিয়ে পড়ো গুবলু সোনা, ঘুমিয়ে পড়ো। আমি খুব ভোরে উঠি, তোমাকে আমি ডেকে দেবো। পরদিন ভোরবেলা শাগনিকের ঘুম ভাঙল উলুধ্বনিতে। শ্যাম ধর্মড়িয়ে উঠে বসে। কেস করেছে রে। বলে ছুটে ঘর থেকে বেরিয়ে গেল। তার পিছন পিছন বেরিয়ে শাগনিক বারান্দায় গিয়ে দেখল যে নিচের উঠোনে একেবারে হুলস্থুল কাণ্ড চলছে। কনেকে স্নান করানো চলছে, আর তাকে ঘিরে বাড়ির মহিলাদের হই হল্লায় উঠোন একেবারে জমজমাট হয়ে উঠেছে। অজয়ও শব্দ শুনে বেরিয়ে এসেছিল। সে গলায় ক্যামেরা ঝুলিয়ে বেরিয়ে পড়ল ছবি তুলতে। শাগনিকের অবশ্য এসবে আগ্রহ নেই। তার মাথায় গতকাল বিকেল থেকে শুধুই একটা শব্দ ঘুরে বেড়াচ্ছে, পরেশ সেন। সেও নিচে নামলো, তবে উঠোনে না গিয়ে শ্যামের খোঁজে এদিক ওদিক ঘুরতে লাগলো। শ্যামকে সে দেখতে পেল বর কনেকে যেখানে বসানো হবে সেই ঘরে। তখন সেখানে ঘরের ছাদে ঝাড় লণ্ঠন লাগানো চলছে, ফুল দিয়ে সাজানো হচ্ছে দেওয়ালগুলো, আর শ্যাম সেই কাজের তদারকি করছিল। শাগনিককে দেখে সে বলল, হ্যাঁ বস, আমার সঙ্গে একটু হাত লাগাবি? হ্যাঁ ভাই, শিওর। কি করতে হবে বল। তবে আমরা কিন্তু একটু বেরোবো। অজয় তো যাবে বলে মনে হচ্ছে না, কিন্তু আমি আর ঋতু কিন্তু যাব তোদের হরিদাদুর বাড়িতে। ওই বইটা দেখতে হবে তো। শাগনিক জবাব দিল। ছোট মামা ঘরে ঢুকে শ্যামকে বললেন, গুবলু, বড় দাদার ঘরে যা তো একটু। বারান্দায় মই রাখা আছে, মই নিয়ে যাবি কেমন? দেখবি ঘরে মাচার উপরে একটা স্ট্যান্ডিং ঝাড় রাখা আছে, ওটা নামিয়ে আনবি। শাগনিক গতকাল মামাদের সঙ্গে গল্প করতে করতে জেনেছে ওরা ওদের ঠাকুরদা বলাই ঘোষকে বরদাদা বলে। তার ছিল আরও 2 ভাই আর বোন। উনি ছিলেন বড়। বলাই ঘোষের ঘরে পৌঁছে শাগনিকের চোখ একেবারে ছানা বড়া হওয়ার জোগাড় হলো। ঘরে দুনিয়ার অ্যান্টিক জিনিসপত্রে ঠাসা। নানান রকম ঝাড়বাতি থেকে শুরু করে মূর্তি, চিনেবাটির ফুলদানি, নানান রকমের পাত্র, বাক্স, আসবাবপত্র, কি নেই সেখানে। শাগনিক বলল, এই ভাই, বলাই ঘোষের কি অ্যান্টিকের ব্যবসা ছিল নাকি রে? ব্যবসা ছিল না, শখ ছিল। তোকে বললাম না ইংল্যান্ডে গিয়েছিলেন। সাহেবী আদব কায়দা ছিল বলে দাদু দিদার মুখে শুনেছি। ওখান থেকে আসার সময় অনেক কিছু এনেছিলেন। তারপর এখানে আসার পর যখন সাহেবরা সব পাত্তারি গোটাচ্ছে, তখন অনেক কিছু নিলামে কিনেছেন। শ্যাম মই বেয়ে উঠছিল। শাগনিক গিয়ে মইটা ধরল। মাচায় উঠে কিছুক্ষণ হাতড়ানোর পরে একটা বাহারি জিনিস নিয়ে নেমে এলো। পিতলের একটা স্ট্যান্ডকে গোল করে ঘিরে রেখেছে অনেকগুলো পিতলের বাঁকানো পাইপ, আর তার প্রত্যেকটার থেকে ঝুলছে বিভিন্ন আকারের ছোট বড় প্রিজম। শাগনিক দেখল ঘরের বাকি জিনিসে যে পরিমাণ ধুলো জমেছে সেই তুলনায় এই ঝাড় লণ্ঠনটা কিন্তু বেশ পরিষ্কার। কারণ জিজ্ঞেস করতে শ্যাম বলল, আর এটা প্রতি বছর এ বাড়িতে পুজোর সময় নামানো হয়, ঠাকুর দালানে রাখা হয়। এ বাড়িতে যে দুর্গাপুজো হয় সেটা শাগনিক গতকাল বিকেলে বাড়িতে ঢোকার সময় অনুমান করেছিল। বাড়ির পাঁচিলের এক দেওয়ালে হেলান দিয়ে রাখা ক্ষতবিক্ষত একটা চালচিত্র তার চোখে পড়েছিল। ঝাড় লণ্ঠনটা নিচে নামাতেই ছোট মামা একজন কর্মচারীকে ডেকে বললেন যে জিনিসটাকে সাবান জল দিয়ে ভালো করে পরিষ্কার করতে। শাগনিক গেল ঋতুর খোঁজে। দেখতে দেখতে রোদের তেজ বেশ বাড়ছে। এবার হরিদাদুর বাড়ি যাওয়াটা দরকার। জিনিয়াদের ঘর থেকে শাগনিককে দেখতে পেয়ে ঋতু প্রায় লাফিয়ে বেরিয়ে এসে বলল, ফোনটাকে কোথায় রেখে এসেছিস ইডিয়েট? কখন থেকে ফোন করছি তোকে? তুই রেডি? চল বেরিয়ে পড়ি। ঋতু বলেছিল যে 5 মিনিটে রেডি হবে, কিন্তু 20 মিনিট পরেও তার পাত্তা নেই। শাগনিক আর অজয় উঠোনে বসে কথা বলছিল। ওদের হরিদাদুর বাড়ি যাওয়ার প্ল্যান শুনে সে বলল, এই তোরা যা বরং, আমি এখন পালাবো। এই শ্যামের ছোট মামার ছেলের সঙ্গে না হেভি দোস্তি হয়ে গেছে কিন্তু আমার। ওর কাছে শুনলাম একটু দূরে নাকি একটা দারুণ মেলা বসেছে।
আর গ্রাম বাংলার মেলা মানে জানিসই তো, ফটো তোলার সাবজেক্ট। আমি চললাম ওদিকে। নে নে নে, ক্যামেরাটা একটু ধরতো, আমি একটু টয়লেট সেরে আসি। অজয়ের রেখে যাওয়া ডিএসএলআরের ভিউ ফাইন্ডারে চোখ রেখে চারপাশ দেখছিল সাগ্নিক। উঠোন জুড়ে চরম ব্যস্ততার নানান ছবি। এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছে পুরুষ মহিলা সকলে। কুয়োর পাড়ে কোণের গায়ে হলুদ লেপে দেওয়া হচ্ছে। ওদের বাড়ির ছাদ থেকে আলোর চেইন ঝুলিয়ে দেওয়ার কাজ চলছে। উঠোনে আরও কিছু ঝাড়বাতি এনে রাখা হয়েছে টাঙানোর জন্য। তারই পাশে দাঁড়িয়ে আছে স্ট্যান্ডিং ঝাড়টা। সূর্যের আলোয় তার প্রিজমগুলো ঝলমল করছে। সাগ্নিক জুম ইন করল। অসাধারণ লাগছে একটা প্রিজমকে। সেটা হাওয়ার টানে হালকা হালকা দুলছে আর নানান রঙের আলো ছড়াচ্ছে চারিদিকে। ঠিক যখন একটা বেগুনি আলোর ছটা বেরিয়ে আসছে সেটা থেকে, সাগ্নিক শাটার টিপে দিল। ছবিটা দেখে তার খুব আনন্দ হলো। মনে মনে ঠিক করে নিল যে এই ছবি আর গতকাল বিকেলে তোলা ওই ঋতুর ছবিটা সে চেয়ে নেবে অজয়ের কাছ থেকে। হরিদাদুর বাড়ি যে বেশ দূর হবে তা সাইকেল ভ্যানওয়ালা আসা যাওয়া নিয়ে 150 টাকা লাগবে বলাতেই ওরা বুঝেছিল। পথ যেন আর ফুরোয় না। গ্রামের কাঁচা রাস্তা, এক মানুষ সমান উঁচু কচু বন আর অগুন্তি ছোট বড় পুকুর পাড় দিয়ে ওরা চলছে তো চলছেই। উত্তরে হাওয়া কাঁপুনি ধরিয়ে দিচ্ছিল ঋতুর শরীরে মাঝে মাঝে। ওর হাতে কাঁটা দিয়েছে দেখে সাগ্নিক চাপটে ধরতে গিয়েছিল। ঋতু ছটকা দিয়ে ওকে সরিয়ে দিয়ে বলল, ছাড়, আর নাটক করতে হবে না। ভাবলাম কোথায় দুজনে একটু বেরোবো, গল্প করবো, তা না এসে থেকে এক পরেশ সেনকে নিয়ে পড়ে আছিস। সাগ্নিক এই কথাটার কোনো জবাব দিল না। সে নিজেও বুঝতে পারছে না যে 2 লাইনের একটা কবিতা নিয়ে সে কেন এত মাথা ঘামাচ্ছে। হরিদাদু বলে গিয়েছিলেন তার ঘরের কোথায় ওদের প্রয়োজনীয় বইটা পাওয়া যাবে, তাই বেশি খুঁজতে হলো না সাগ্নিককে। বেরিয়ে পড়ল পাতলা সেই বই। হলুদ মলাটের ওপরে ওভাল শেপের একটা ফ্রেম, তার মধ্যে ধুতি শার্ট পরা একটা বড় সড়ো চেহারার লোকের সাদা কালো ছবি। বইয়ের টাইটেল পরেশ সেন, একটি স্ফুলিঙ্গ, আর নিচে লেখকের নাম। সাগ্নিক ঘরে একটা বেতের মোড়া দেখতে পেয়ে তার ওপরেই বসে বইটা পড়তে শুরু করে দিল। ঘরের কাঁচের জানলা দিয়ে খুব একটা আলো আসছে না দেখে সে ঋতুকে বলল একটা জানলা খুলে দিতে। পাতলা চটি বই, পৃষ্ঠা সংখ্যা 79, কিন্তু সেই বইয়ের পাতায় পাতায় ভরা রোমাঞ্চ। একটা মানুষ কিভাবে লুকিয়ে এখানে ওখানে গা ঢাকা দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে গেছে, সেই সব কাহিনী লিখেছেন তার সহযোগী অমলেশ। সবচেয়ে রোমাঞ্চকর অংশটা ঋতুকে সাগ্নিক গল্পের আকারে শোনাল। একবার বিষ্ণুপুরের এক জঙ্গলে পরেশ সেন তাঁর দল নিয়ে লুকিয়েছিলেন। পুলিশের তাড়া খেয়ে গা ঢাকা দিয়ে বসেছিলেন সেখানে। হঠাৎ তাঁরা দেখেন জঙ্গলের মধ্যে দিয়ে একটা পালকি যাচ্ছে। কোথা থেকে 4 জন ডাকাতের একটা দল ঝাঁপিয়ে পড়ে পালকি বাহকদের ওপরে। ডাকাতদের বল্লম আর তলোয়ার দেখে পালকি বাহকরা তো দে দৌড়। ডাকাতরা পালকি থেকে এক মহিলাকে টেনে বার করে আনলো। তার গা ভর্তি গয়না, সেই সব তাদের দিয়ে দিতে বলল। পরেশ সেনদের সঙ্গে তখন পিস্তল ছিল। তাঁরা ডাকাতদের মুখোমুখি হলেন। 2 দলের মধ্যে খুবই লড়াই হলো, কিন্তু আলটিমেটলি বন্দুকের গুলির কাছে হার মানতে হলো ডাকাতদের। মারা গেল 4 জনই। পালকিতে ছিলেন ওখানকারই এক এস্টেটের রানীমা। তিনি যাচ্ছিলেন একটা বিয়ে বাড়িতে। যারা তার প্রাণ বাঁচিয়েছে তারা সকলে স্বাধীনতা সংগ্রামী জেনে রানীমা কৃতজ্ঞতার ইনাম হিসেবে তার সমস্ত গয়না, এমনকি সঙ্গে টাকা পয়সা দিয়ে দিতে চেয়েছিলেন পরেশ সেনকে। পরেশ সেন প্রথমে আপত্তি করলেও শেষে সেই গয়না ও টাকা কিছুটা নিতে সম্মত হন। অর্থের প্রয়োজন তাদের ছিল, এমনকি অস্ত্রশস্ত্র কেনার পরিকল্পনা ছিল পরেশ সেনের বড় লড়াইতে নামার জন্য। বাহ, দারুণ থ্রিলিং ব্যাপার তো। কিন্তু শ্যামদের মামাবাড়ির সঙ্গে কি কানেকশন সেটা ধরতে পারলি? না, সেরকম কিছু নেই, তবে একটা জিনিস মোটামুটি বুঝতে পারছি। অমলেশবাবু লিখেছেন এই নদিয়ারি তাহেরপুরে এক বন্ধুর বাড়িতে শেষ সময়ে ছিলেন পরেশ সেন। বন্ধুর একটা দোকান ছিল, সেই দোকানেই আশ্রয় নিয়েছিলেন।
দিনের বেলা বেশিরভাগ সময়টাই দোকানের পিছনে জঙ্গলে লুকিয়ে থাকতেন, আর রাতের বেলায় দোকানে এসে ঘুমোতেন। যার দোকান সেই বন্ধু ও কর্মচারীর হাতে দোকান ছেড়ে ওদের সঙ্গ দিতেন সারাদিন। একদিন দুপুরে পুলিশ চলে আসায় সেই বন্ধুর সঙ্গেই তিনি পালান। পুলিশ আসছে এই খবর পেয়ে অমলেশ ও কানু ঘোষকে আগেই পালিয়ে যেতে বলেছিলেন পরেশ। মন না চাইলেও লিডারের নির্দেশ মেনে তারা চলে যান। নূর নামে এক সঙ্গী থেকে গিয়েছিলেন পরেশের সঙ্গে। অমলেশ বলছেন, পরেশ সেন এবং তাঁর বন্ধু সাধন মণ্ডলের মৃত্যু সংবাদ তারা লুকিয়ে থাকা অবস্থায় শুনলেও নূরের কোনো খবর আর পাননি। ঋতু শাগনিকের কথা শুনতে শুনতে উথাল পাথাল চিন্তা করছিল। হঠাৎ তার মাথার মধ্যে যেন আলো জ্বলে উঠল। সে প্রায় লাফিয়ে উঠে বলল, শাগনিক, তাহলে কি শ্যামের মামাবাড়ির বাগানে যে লোকটা গিয়েছিল সেই নূর? তাই তো মনে হচ্ছে রে, কিন্তু কেন গিয়েছিল? এখানেই না একটা মিসিং লিঙ্ক থেকে যাচ্ছে। বইতে লেখা আছে এস্টেটের রানিমার দেওয়া সব গয়না বিক্রিবাট্টা করলেও তার গলা থেকে খুলে নেওয়া সোনার হারের সঙ্গে লাগানো একটা হীরের লকেট পরেশ সেন বেচেননি। জলের বিন্দুর আকারের সেই হীরে ছিল সাইজে বেশ বড়। এস্টেটের রাজার বংশের জিনিস। পরেশ সহযোগীদের বলতেন এটা বিক্রি করার জিনিস নয়, দেশ স্বাধীন হলে তিনি ওই লকেট তার মালিকের কাছে ফিরিয়ে দেবেন। অমলেশ বইয়ের শেষে লিখেছেন যে পরেশ সেনের মৃত্যুর সঙ্গে সঙ্গেই সেই হীরের লকেটও হারিয়ে যায়। সেটা যদি শেষ মুহূর্ত অবধি পরেশের কাছেই থেকে থাকে তবে সাহেবের পুলিশদের কবজায় গেছে। আর যদি কোথাও লুকিয়ে রেখে থাকেন তবে কোথায় রেখেছেন তার কোনোদিনও জানা যাবে না রে। কথা শেষ করে শাগনিক জানলা দিয়ে বাইরে চেয়েছিল। ঋতু তার কাঁধে হাত রেখে বলল, এই কি ভাবছিস বলতো? শাগনিক অন্যমনস্কভাবে বলল, যা ভাবছি তার কোনো বেসিস নেই, কিন্তু এটাই হয়ে থাকতে পারে। কি কি হয়ে থাকতে পারে? সেই পুজোর রাতে নূরই পরেশ সেনের নির্দেশে বলাই ঘোষের বাড়িতে গিয়েছিল। সেখানে কিছু লুকোনো ছিল, সেটাকে উদ্ধার করে আনতে। যদি পুলিশের তাড়া খাওয়া অবস্থাতেও কিছু উদ্ধার করে আনার ব্যাপারটা এতটা জরুরি হয় তাহলে সেটা নিশ্চয়ই খুব জরুরি কিছু হবে। তার মানে কি পরেশ সেনের ওই হীরের লকেট বলাই ঘোষের বাড়িতে থাকতে পারে? চান্স আছে রে ঋতু, চান্স আছে। সে গা ঢাকা দিয়ে আছে, মানে বলাই ঘোষের গাছে বা বাগানে তাকে লুকোনো আছে। আমার মনে হয় এটা কোনো কোড, বুঝলি, যেটা পরেশ সেনের দলের পাশাপাশি শ্যামের সুবলদাও জানত। আমার মনে হয় নূরকে নিয়ে সে জিনিসটা যেখানে লুকোনো ছিল সেখানেই তিনি যাচ্ছিলেন, কিন্তু সেখানে পৌঁছানোর আগেই শাগনিক আবার আনমনা হয়ে গেল। ঋতু ভাবছিল শ্যামের মামাবাড়িতে অত বড় বাগান, তাতে অতগুলো গাছ, যদি সেই হীরের লকেট ওই বাগানেই থেকে গিয়ে থাকে এখনো, তাহলে কোথায় খোঁজা হবে তাকে? আর সে বাগানে তো কয়েকবার তল্লাশি চালানো হয়েছে, থাকলে সে জিনিস নিশ্চয়ই বেরোতো। শ্যামের মামাবাড়িতে ফেরার পথে শাগনিক একটা কথাও বলেনি। যারা যারা বলতে পারত ওই 2 লাইনের ছড়ার অর্থ, তারা কেউই নেই। কোথায় যে হারিয়ে গেছে সেই জিনিস কোনোদিনই জানা যাবে না আর। মামাবাড়িতে ফিরতে ফিরতে ওদের দুপুর হয়ে গিয়েছিল। ইতিমধ্যেই আরো অনেক আত্মীয় স্বজন এসেছেন। উঠোনের একধারে প্যান্ডেলে তাদের খাওয়ার ব্যবস্থা হয়েছে। শ্যাম ওদের দেখেই ছুটে এলো। আরে এতক্ষণ ওখানে পড়েছিলি, ফোনটাও সুইচ অফ করে রেখেছিস, কত কাজ ছিল জানিস। যাকে এবার খেয়ে নে তোরা বস। মামারা আমাকে হেব্বি বকাবকি করছে, বলছে বন্ধুগুলোকে নিয়ে এসে মাঠে গরুর মতো ছেড়ে রেখে দিয়েছিস, ওদের খাতির যত্ন কে করবে? আরে ওদেরকে কে বোঝাবে যে তোরা এখানে ট্রেজার হান্ট খেলা খেলছিস বিয়ে বাড়ি ভুলে? ওরা কথা বলতে বলতেই লক্ষ্য করল যে বাড়ির দরজায় এক বৃদ্ধা এসে দাঁড়িয়েছেন। দেখে মনে হয় অন্তত 80 বছর তো হবেই।
যদিও এক ভদ্রলোক ও ভদ্রমহিলা বৃদ্ধার 2 হাত ধরে আছেন, তবু তাকে দেখেই অনেকে ছুটে গেল ধরে আনতে। বোঝা যায় যে বাড়ির সকলের খুব প্রিয় মানুষ তিনি। শাগনিক জিজ্ঞেস করল, ইনি কে রে? মিনু দিদা, আমাদের পিসি, এই বংশের এই মুহূর্তে সবচেয়ে সিনিয়র মেম্বার। এই বাড়িতে এত লোক যে এসে থেকে শাগনিক এখনো হিসেব করে উঠতে পারেনি যে সম্পর্কে কে কার কি হয়। ও যে সব গুলিয়ে ফেলছে সেটা বুঝেই ঋতু বলল, উনি হলেন শ্যামেদের ঠাকুরদা, মানে বলাই ঘোষের ছোট ভাইয়ের মেয়ে, কানাডায় থাকেন। তুই এত কিছু জানলি কি করে, আর মনেই বা রাখছিস কেমন করে? বাপ রে বাপ, কি বিরাট বংশ মাইরি! হ্যাঁ, জানতে হয়, এসে থেকে তো আমায় সাইড করে দিয়েছিস, তাই আমি জিনিয়াদের সঙ্গে গল্প করে সময় কাটাচ্ছি। বাই দ্য ওয়ে, বংশ তোদেরও খুব ছোট না, কতগুলো কাকা, বাপরে বাপ, ফুল কাকা, ফল কাকা, ডাল পাতা, ধান, দুব্ব। দুপুরে খাওয়ার পরে শাগনিক গিয়ে দেবলদার ঘরে গেল। তিনি তখন বাল্যবন্ধু হরির সঙ্গে গল্পে মশগুল। ভদ্রলোক দুপুরে খেতে নামেননি, তাই তাকে বাড়ির চাবিও ফেরত দিতে পারেনি শাগনিক। তাকে দেখেই হরিদাদু বলে উঠলেন, কি ভাইটি, রহস্যের সমাধান হলো কিছু? শাগনিক চাবিখানা তার দিকে এগিয়ে দিয়ে বলল, কি করে সমাধান হবে দাদু? আপনারা তো কিছুই বলতে পারছেন না, আর যারা বলতে পারতেন তারা কেউই বেঁচে নেই। একটা কথা সত্যি করে বলুন না, কি জানতে চাও? সেই অভিশপ্ত বিজয়া দশমীর সন্ধ্যায় যে লোকটা আপনাদের বাড়িতে এসেছিল তার পরিচয় আপনি জানতেন, তাই না? দেবলদা যেন চমকে উঠলেন, তার মুখ থমথমে হয়ে উঠল। হরিদাদুও যেন কেমন ভয় পেয়েছে মনে হলো শাগনিকের। দাদু, যার পরিচয় জানা নেই তার ছবি, তাও আবার তার মৃতদেহের মুখ বিকৃত হয়ে যাওয়া ছবি কেউ টাঙায় না। আপনি সেই লোকটাকে চিনতেন। কি হয়েছিল দাদু, বলুন না। আসলে বাবা অসন্তুষ্ট ছিলেন মেজদাদার স্বদেশীদের সঙ্গে মেলামেশা নিয়ে। মেজদাদাকে প্রায়ই বকাঝকা খেতে হতো, বাড়ি থেকে বের করে দেওয়ার কথা বলতেন। আমি তাই কোনোদিন মুখ খুলিনি। আজ মুখ খুলুন না দাদু, আমরা জানি একটা অজানা অধ্যায়ের কথা। সেই সন্ধ্যায় যে এসেছিল তার নাম ছিল নূর। সে ওই ছড়াটা মেজদাকে বলেছিল। ওটার মানে মেজদাদা জানতো। ও কিছু একটা করতে যাচ্ছিল, কিন্তু সেই সময় পুলিশ চলে আসে। সেই সময় ও আমাকে দেখতে পেয়েছিল, তাই কোনো রকমে ওই লাইন দুটো বলেছিল, কিন্তু আমি তো আজ অব্দি কিছুই বুঝতে পারলাম না। শাগনিকের মন খারাপ হয়ে গিয়েছিল। সে টানা বারান্দা ধরে তার ঘরের দিকে যাচ্ছিল অন্যমনস্কভাবে ভাবতে ভাবতে। হঠাৎ একটা কাঁচ ভাঙার শব্দ আর সঙ্গে সঙ্গে একটা মহিলা কণ্ঠ শুনে থমকে দাঁড়ালো। নিচে কে যেন বলছে, এই দেখো দেখি, আকাশের দিকে তাকিয়ে হাঁটিস নাকি? হ্যাঁ, জানিস কবেকার জিনিস এটা? এত বছর ধরে এ বাড়িতে আছে, ভাঙলি তো? ইস, জেঠুমনির ছাদের গাছ লন্ঠন খানা, দেখো দেখি কি কাণ্ড হলো। শাগনিকের মাথায় যেন বিদ্যুতের ঝিলিক খেলে গেল। জেঠুমনির গাছ লণ্ঠন মানে বলাই ঘোষের গাছ। সে দুপদার করে নিচে নেমে গেল। তাকে নামতে দেখে জিনিয়াদির ঘর থেকে বেরিয়ে এলো ঋতুও। ওরা পৌঁছলো বরকনেকে যে ঘরে বসানো হবে সেখানে। সে দেখল যে সকালের স্ট্যান্ডিং ঝাড়বাতিটা মাটিতে পড়ে আছে, আর বেশ কিছু প্রিজমের টুকরো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মাটিতে। একটা ছেলে কুড়োচ্ছে সেই টুকরোগুলো, আর শ্যামের মিনু দিদা তাকে ধমকাচ্ছেন। শাগনিক ছুটে গিয়ে ঝাড়বাতিটা দাঁড় করালো, তারপর পাগলের মতো হাতড়াতে লাগলো। মিনু দিদা নিজেও প্রিজম কুড়োতে বসে পড়েছেন আর বলে চলেছেন, অসভ্য ছেলেপিলে সব, অসভ্য অসভ্য, এসে থেকে উঠোনে একেবারে খেলে বেড়াচ্ছে। জিনিসটা কেমন নষ্ট করে দিলে বলো দেখি। আজকের দিনে এসব জিনিস আর কিনতে পাওয়া যাবে? হ্যাঁ দিদা, এই ঝাড় লণ্ঠনটার নাম গাছ লণ্ঠন কেন? মিনু দিদার চোখ মাটিতে। তিনি বলে চললেন, আমি তখন কত ছোট, এখানে একটা চার্চ ছিল জানিস, সেখানে ওই বড়দিনে
জেঠুর সঙ্গে আমি গেছিলাম, গিয়ে দেখেছিলাম ওই যে বলে না ক্রিসমাস ট্রি, ক্রিসমাস গাছ আমি দেখেছিলাম ওখানে। তারপরে যখন জেঠু এই ঝাড়বাতি খান কিনে আনলেন, আমি দেখে বলেছিলাম, ওমা এ তো একদম ক্রিসমাস গাছের মতন দেখতে। জেঠুর আমার কথাটা খুব ভালো লেগেছিল জানিস। সেই থেকে এই লন্ঠনকে গাছ লন্ঠনই বলতাম আমরা। হাতড়াতে হাতড়াতে শাগনিক থামলো এক সময়। তার হাতে এসে ঠেকেছে একটা জিনিস। সে বলল, দিদা, এই ঝাড় লণ্ঠনটা কি তাহেরপুর থেকে এসেছিল? তাহেরপুর হবে বোধহয়, তাহেরপুর। এ না, সেখান থেকে তো এই জিনিস আসেনি। কিন্তু সেবার ওই আশ্বিনের ঝড়ে এটা না ভেঙে গেছিল জানিস। তো জেঠু এটাকে সারাতে নিয়ে গেছিল ওই তাহেরপুরে মণ্ডলদের দোকানে। হ্যাঁ, কয়েকটা কাঁচের বল ভেঙে গেছিল, তো এ মণ্ডলদের কাছে ওই জিনিস একমাত্র পাওয়া যেত। শাগনিকের বুক ঢিপঢিপ করছিল। তার চোখ হাতে ধরা জিনিসটার দিকে। তার গলা কেঁপে গেল। দিদা, সেবার মানে সুবল দাদু যেবার দশমীর সন্ধ্যায়, সেবারই না? তুমি কে ভাইটি? তোমাকে তো আমি চিনি না, কতকাল আগের কথা। তুমি এত কিছু জানলে কি করে গো? হ্যাঁ, সেবারই হবে বোধ হয়। সেবারই পুজো এসে গেছে, ঠাকুর দালান সব সাজানো হচ্ছে, অথচ জেঠুর প্রিয় গাছ লন্ঠনটাই নেই। আমি মনে করাতে জেঠু লোক পাঠালেন সেই তাহেরপুরে। সে জিনিস সারানো না হয় না হোক, তবু পুজোর সময় ঘরের জিনিস ঘরে থাকা চাই। শাগনিকের হাতে যেটা আটকে ছিল সেটার সঙ্গে ঝাড়বাতির বাকি প্রিজমগুলোর আকারে কোনো তফাৎ নেই, কিন্তু তফাৎ আছে চরিত্রে। জলের বিন্দুর আকারের স্বচ্ছ পাথরটা থেকে যে আলোর ছটা বেরোচ্ছে, বাকিগুলো থেকে তা বেরোচ্ছে না। শাগনিকের বুঝতে অসুবিধে হলো না যে আজ সকালে ক্যামেরা চোখে নিয়ে কেন এই ঝাড়বাতির শোভায় সে মুগ্ধ হয়েছিল। পাথরটাকে ফুটো করে জং ধরা লোহার তারের সঙ্গে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। বহু পুরনো তারকে একটু চাপ দিতেই সেটা ভেঙে গেল। গাছ থেকে যেমন ফল আলগা হয়ে যায়, সেভাবেই ঝাড়বাতি থেকে আলগা হয়ে শাগনিকের হাতে চলে এলো সেই পাথর। মিনুদিদা হাই হাই করে উঠেছিলেন ওর কাণ্ড দেখে। সে চিৎকার শুনে বাড়ির অন্যরাও এসে হাজির হলেন। চিনতে পারছেন দাদু? এই হলো সেই হিরে যা এতকাল এই ঝাড়বাতির বাকি প্রিজমের সঙ্গে মিশেছিল। তাহেরপুরে মণ্ডলদের দোকানে পরেশ সেন এসে আশ্রয় নিয়েছিলেন পুজোর আশেপাশে। সেই সময় এই গাছ লণ্ঠন সেখানে গিয়েছিল মেরামতির জন্য। পুলিশ তল্লাশি করতে এসে তার যত্নে রাখা অমূল্য জিনিস বেহাত হয়ে যেতে পারে, এই আশঙ্কায় সম্ভবত তিনি কাউকে দিয়ে এই ঝাড়বাতিতে হিরেটা ঝুলিয়ে দেন। হয়তো বিপদ কেটে গেলে খুলেও নিতেন, কিন্তু এই বাড়ি থেকে হঠাৎ লোক গিয়ে সেই লণ্ঠন উঠিয়ে নিয়ে আসে। পরেশ সেন আর তাঁর হিরেটা উদ্ধার করার সুযোগই পান না। সম্ভবত সেই কারণেই সঙ্গী নূরকে তিনি বিজয়া দশমীর সন্ধ্যায় এখানে পাঠান। আপনারা হয়তো জানতেন না, কিন্তু পরেশ সেন জানতেন এই লণ্ঠনটাকে গাছ লণ্ঠন বলেন বলাই ঘোষ। সম্ভবত সুবল দাদুও জানতেন, তাই পরেশ সেনের সংকেত তিনি বুঝেছিলেন। কিন্তু দেবল তার কাঁপা হাতে 70 বছর ধরে গা ঢাকা দিয়ে থাকা হিরেটা নাচছিল। শুধু মেজদা বা মিনু না, আমিও জানতাম এটাকে বাবা গাছ লণ্ঠন বলতেন। কিন্তু সেই সন্ধ্যায় এত দ্রুত সব ঘটে গিয়েছিল, আর মেজদাও তো বাগানেই ছিল, তাই বুঝিনি তার কথার মানে। আশ্চর্য, তারপরেও এত বছর জিনিসটা ঘরে আছে, অথচ কখনো মনে হয়নি বলাই ঘোষের গাছ আসলে কোন গাছ। এই পাথরটাও যে বাকিদের থেকে আলাদা, সেটা লক্ষ্যই করিনি কখনো। পরেশ সেন চাননি কোনোভাবেই এই জিনিস সাহেবদের হাতে পড়ুক, কারণ তাঁর ইচ্ছে ছিল এটা যার জিনিস সেই বিষ্ণুপুরের এস্টেটের রানীমা তাঁকে ফিরিয়ে দেবেন। পরেশ সেনের ইচ্ছা পূরণ হয়নি, কিন্তু
তার অসাধারণ বুদ্ধিমত্তার জন্য এই অমূল্য সম্পদ সাহেবদের হাতেও যায়নি। শীতের পরন্তু বিকেলে শ্যামদের মামাবাড়ি যেন শাগনিকের এই আবিষ্কারের আনন্দে আরো বেশি করে গমগম করতে লাগলো। চারপাশে একেবারে সাজো সাজো রব, সবার মনে দ্বিগুণ আনন্দ। দেবলদা এবং মিনুদিদা সিদ্ধান্ত নিয়েছেন হিরেটাকে বাড়ির ঠাকুর ঘরে সযত্নে রেখে দেওয়া হবে। তখন সূর্য ডুবতে চলেছে, পশ্চিমের আকাশ লাল। শাগনিকার ঋতু গতকালের মতোই সেই কাশবনে গিয়েছিল, আর সেখান থেকে সূর্যাস্তের সৌন্দর্য দেখছিল ওরা। হিরেটা তো আমাকেও গিফট করলে পারতি। শাগনিক ইতিমধ্যেই একটা জরুরি কাজ সেরে রেখেছিল। তোর জন্য গিফট নেই কে বলল পাগলি? এমন গিফট দেব না, ফেসবুকে ছাড়লেই 1 ঘন্টায় 500 লাইক। কি? কই দেখা দেখা। ঋতু শাগনিকের জ্যাকেট ধরে টানাটানি করতে লাগলো। শাগনিকের মোবাইলটা হাতেই ছিল, সে এটাকে এবার পকেটে চালান করে দিয়ে বলল, যা, পাঠিয়ে দিলাম তোর গিফট। কয়েক সেকেন্ডের মধ্যেই ঋতুর মোবাইলে নোটিফিকেশনের টোন বেজে উঠল। ফেসবুক বলছে শাগনিক গুহ ট্যাগড ইউ ইন আ পোস্ট। ফেসবুক খুলে ঋতু দেখলো 2টো ছবি পোস্ট করেছে শাগনিক। একটা ছবিতে ডুবন্ত সূর্যের সামনে তার সিলুয়েট দেখা যাচ্ছে, আর পাশের ছবিতে দেখা যাচ্ছে ঝাড়বাতির প্রিজম থেকে একটা অসাধারণ বেগুনি আলো ঠিকরে বেরোচ্ছে। ছবি দুটোর ক্যাপশন দেওয়া হয়েছে হীরের টুকরো মেয়ে। FM রেইনবোর গল্প স্বল্পতে আজ শুনলেন দেবাঞ্জন মুখোপাধ্যায়ের লেখা বলাই ঘোষের গাছ। গল্পের কথক অরিজিৎ, শাগনিক আত্রেয়, ঋতু বিহু, শ্যাম অর্ণব, অজয় অমরজিৎ, ছোট মামা সোমক, দেবলদা অর্পণ, পুলিশ উজ্জ্বল, সুবল অনির্বাণ, হরি চ্যাটার্জি সুদীপ্ত ঘোষ, মিনু দিদা গোপা। গল্পের সূত্রধার সৌমি। শুনলেন গল্প স্বল্প। শুধু রেডিওতে নয়, গল্প স্বল্প শুনুন ইউটিউবেও। প্রতি রবিবার রাত 9টায় শুনুন নতুন গল্প আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আকাশবাণী কলকাতায়।